নমস্কার, ট্যালি প্রাইম ফর বিগিনার্সের তরফ থেকে আমি শোভন। আজকের আপনাদেরকে যে টপিকের উপরে ক্লাস করাবো, এই টপিকের উপরে এর আগেও আমরা একটা ভিডিও আপলোড করে দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। আজকের ম্যানুয়াল অ্যাকাউন্টসের আমি পরবর্তী ক্লাসটাকে করাবো। ধন্যবাদ আপনাদের সকলকে, আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং আমার সমস্ত ভিউয়ার্সদেরকে, যারা আমার ভিডিওগুলিকে প্রতিনিয়ত দেখছেন এবং তারা তাদের প্রয়োজনে সেগুলোকে কাজে লাগাচ্ছেন। এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাই। আমরা আজকের যে টপিক নিয়ে ক্লাস করব, এই টপিকের স্লাইডগুলোকে এর আগের দিনও আমরা দেখিয়েছিলাম। জাস্ট আমি এগুলোকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, যতদূর আমাদের হয়েছিল ততদূর দেখিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এর পরবর্তী ক্ষেত্র থেকে আমরা আবার শুরু করবো এখনই। তো দেখুন, এই হোয়াট ইজ অ্যাকাউন্টস, এগুলো সম্বন্ধে এর আগের ক্লাসে আমি বলে গেছি। আমাদের ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজন হলে আপনি দেখে নেবেন। আমরা আজকের শুরু করব এই জায়গা থেকে, দ্যাট মিন্স ক্যাপিটাল থেকে। বিজনেসে ক্যাপিটাল কি না? ক্যাপিটাল ইজ দ্য মানি হুইচ ইজ ইনভেস্টেড ইন দ্য বিজনেস বাই দ্য অনার্স। ইট ইজ দ্য এক্সেস অফ অ্যাসেটস ওভার লাইবিলিটিস। অর্থাৎ ক্যাপিটাল মানে এক কথা যাকে আমরা বলি মূলধন। এই মূলধন কে দিতে পারে ব্যবসাতে? না, একমাত্র ব্যবসার মালিকই কিন্তু ব্যবসাতে মূলধন বিনিয়োগ করতে পারে। ধরে নিন আপনি হচ্ছেন একজন সানডি ক্রেডিটার্স। আপনি যদি আমার বিজনেসে কোনো টাকা দেন, সেটা কিন্তু বিজনেসে ক্যাপিটাল হবে না, সেটাকে আমি আমার বিজনেসে তখন লোন আকারে দেখাবো। সাপোজ আমি বিজনেস অনার, আমি কিন্তু লোন আকারে দেখাবো। বাট যদি আপনি আমার কোম্পানিকে টাকা দিলেন না, আপনি আমাকে পার্সোনালি টাকা দিলেন এবং সেই টাকাটা আমি বিজনেস ওনার আমার কোম্পানিতে, কোম্পানির এমপ্লয়ীদেরকে আমি সেই টাকাটা দিলাম বিজনেস ডেভেলপমেন্টের জন্য, তখন সেই সকল এমপ্লয়িরা কিন্তু ওই টাকাটিকে বিজনেসে ক্যাপিটাল হিসেবে দেখাবে। দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝাতে পারলাম? অর্থাৎ আপনি, আরও একবার বলছি, আপনি ক্রেডিটার্স বা আপনি একজন ব্যাংকার্স, আপনি আমাকে কিছু টাকা ধার দিয়েছেন, আমার কোম্পানিকে কিন্তু নয়, আমাকে কিছু টাকা আপনি ধার দিয়েছেন। এবারে কি করলাম, আমি আমার কোম্পানিকে সেই টাকা আবার ধার দিলাম। তাহলে আমার কোম্পানি কিন্তু কোম্পানির অ্যাকাউন্টসে সেই টাকাটা ক্যাপিটাল হিসেবে দেখাবে। কিন্তু আমি যদি আমার নিজস্ব অ্যাকাউন্টস মেনটেন করি, যেটা উইদাউট কোম্পানি, সেক্ষেত্রে আমি কিন্তু ক্যাপিটাল হিসেবে দেখাবো না। অর্থাৎ যখন বিজনেস এমপ্লয়ি বিজনেস অনারের কাছ থেকে কোনো টাকা বিজনেস ডেভেলপমেন্টের জন্য পায়, সেই টাকাটাই বিজনেসে ক্যাপিটাল হিসেবে রান করানো হয়। ক্লিয়ার হলো? তাহলে এক কথায় বলতে গেলে ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, যেটা ব্যবসার মালিক ব্যবসাতে বিনিয়োগ করে। নেক্সট, রেভিনিউ। রেভিনিউ মানে কি না? রেভিনিউ মানে হচ্ছে আমরা একটা ব্যবসা থেকে যে টাকা আয় করি, এই আয়টা কিভাবে আসে দেখুন। These are the amounts earned by a business concern by selling its products or rendering service to its customer. অর্থাৎ এই ধরনের টাকাটা ব্যবসাতে আসে আমি যদি কোনো প্রোডাক্টকে সেল করি, সেল করলে সেখান থেকে আমি একটা লাভ পাবো, অথবা আমি যদি কোনো সার্ভিস ভাড়া দিই তাহলেও আমি সেখান থেকে লাভ পেতে পারি। উইথ এক্সাম্পল দেখুন, আপনি হয়তো কম্পিউটারে বিজনেস করেন। এবার কম্পিউটারের বিজনেসে আপনার হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, সিপিইউ, হার্ড ডিস্ক, মাদারবোর্ড, এটসেট্রা এটসেট্রা, এগুলোকে আপনি সেল করছেন। সেখান থেকে আপনি একটা কিন্তু প্রফিট আর্ন করবেন। তো সেই ধরনের টপিকও রেভিনিউ ইনকাম বলে দেখানো হয়। আবার এমনও হতে পারে যে আপনারই কোম্পানিতে একজন আছে যিনি মাল বিক্রি করেন না, তিনি কি করেন না, তিনি সার্ভিস ভাড়ায় দেন। যেমন দেখুন, এই যে টিচিং প্রফেশন, এটা হচ্ছে আমরা সার্ভিস ভাড়ায় দিই। যেমন হার্ডওয়্যারিস্ট, একজন হার্ডওয়্যারিস্ট যে পরিষেবা দেয় আমাদেরকে, সেগুলো হচ্ছে সার্ভিস ভাড়ায় দেওয়া। আপনার যে কোনো টেলিকমিউনিকেশন, এরা কি করছে, আমাদেরকে সার্ভিস দিচ্ছে, তার বিনিময়ে তারা আমাদের কাছ থেকে কিন্তু একটা টাকা আর্ন করে। তো এই ধরনের সার্ভিসকেও আমরা ভাড়া দিয়ে সার্ভিস থেকেও আমরা রেভিনিউ আয় করতে পারি। যেমন উইথ এক্সাম্পল, দ্য কমন আইটেমস অফ রেভিনিউ আর সেলস হতে পারে, কমিশন রিসিভড হতে পারে। আপনি কোনো একটা কারোর হয়ে মাল বেচে দিলেন, তার দরুন আপনাকে একটা কমিশন আপনি পেলেন, সেই কমিশন রিসিভড হতে পারে, রেন্ট রিসিভড হতে পারে। এগুলো সবই হচ্ছে কিন্তু রেভিনিউ ইনকাম। ক্লিয়ার হলো? এই টার্মসগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। নেক্সট আসছি এক্সপেন্সেস। এক্সপেন্স কি না? এক্সপেন্স আর দ্য অ্যামাউন্ট
স্পেন্ড ইন দ্য প্রসেস ইনকাম, খরচা করা হয় কেন? আয়ের জন্য তো আমরা খরচা করি। দ্য এক্সপেন্স ক্যান বি ক্লাসিফাইড ইন্টু ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। দু ধরনের আমরা এই খরচা করে থাকি, একটা হচ্ছে মূলধনী খরচা এবং আর একটা হচ্ছে আয়ের জন্য খরচ বা ব্যয়। এই মূলধনী খরচাটা কি সেটা সম্বন্ধে আমি এখন বলবো। দ্যাট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ইট ইজ দ্য অ্যামাউন্ট ফর অ্যাকোয়ারিং আ ফিক্সড অ্যাসেটস ফর ইনক্রিজিং দ্য আর্নিং ক্যাপাসিটি। আপনি আপনার বিজনেসে কিছু ফিক্সড অ্যাসেটস কিনেছেন। আমি ফিক্সড অ্যাসেটস সম্বন্ধে আগে আমি বলে গেছি, মানে স্থায়ী সম্পত্তি যেটা ব্যবসাতে 1 বছরের বেশি সময় ধরে থাকবে তাকে আমরা ফিক্সড অ্যাসেটস বলি। সাপোজ আপনি আপনার বিজনেসের ডেভেলপমেন্টের জন্য একটা মেশিন কিনেছেন, যে মেশিনের মাধ্যমে আপনি আপনার প্রোডাকশানটাকে বাড়াবেন। তাহলে কি হলো না, এই প্রোডাকশানটা বাড়ালে আপনার ব্যবসাতে মুনাফা বাড়বে, তাহলে তার জন্য আপনার বিজনেসে মেশিন দরকার, যে কোনো টপিকের উপর মেশিন দরকার। এই যে মেশিনটাকে আপনি কিনলেন সেটা কোথা থেকে কিনলেন? সেটা আপনার মূলধন, ব্যবসাতে যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটাল থেকে কিন্তু আপনি সেই টাকাটাকে বিনিয়োগ করলেন। এই জন্য এটাকে আমরা বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্লিয়ার হলো? নেক্সট, ওই জন্য বলছে অফ আ বিজনেস অ্যামাউন্ট স্পেন্ড ফর অ্যাকোয়ারিং ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি এটসেট্রা। যেটা বললাম যে আপনি যেমন মেশিন কিনে ব্যবসা ডেভেলপমেন্টের জন্য, আপনার প্রোডাকশন বাড়ানোর জন্য মেশিন কিনেছেন। আপনি যেখানে বিজনেস করবেন সেই বিজনেস করার জন্য আপনি একটা ল্যান্ড কিনেছেন, একটা বাড়ি কিনেছেন বা বিল্ডিং কিনেছেন। তা এই যে টপিকগুলো, এগুলো সবই হচ্ছে কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আবার এইগুলোই হচ্ছে ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, এইগুলোর প্রত্যেকটাই কিন্তু আবার হচ্ছে আপনার কাছে ফিক্সড অ্যাসেটস। কেন ফিক্সড অ্যাসেটস? তো আগেই বলেছি আমি। এই ফিক্সড অ্যাসেট যখন কেনা হয় সেই ধরনের খরচাগুলোকে আমরা বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। বোঝাতে পারলাম? নেক্সট হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার কি না, দিজ আর এক্সপেন্ডিচার ফর হুইচ দ্য বেনিফিটস লাস্ট ফর আ পিরিয়ড আপ টু 1 year। এক্সাম্পল হচ্ছে পেমেন্ট অফ স্যালারি, রেন্ট, টেলিফোন চার্জ এটসেট্রা। এই ধরনের খরচাগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার কি না, আয়ের জন্য আমরা ব্যয় করি। কেন না, আমরা একটা এমপ্লয়িকে স্যালারি দিচ্ছি। কেন স্যালারি দিচ্ছি? তার কাছ থেকে সার্ভিস পাবো বলে আমার কোম্পানি তার কাছ থেকে সার্ভিস নেয়, তার বিনিময়ে তাকে আমরা স্যালারি প্রদান করি। তাহলে এই যে সার্ভিস নেওয়ার জন্য তাকে আমার যে টাকাটা দিতে হচ্ছে, কারণ সে যদি আমার হয়ে কাজ না করে দেয় তাহলে আমার কোম্পানি চলবে কি করে? আর সে আমার হয়ে কাজ করে দিতে গেলে তাকে তো আমার স্যালারি দিতেই হবে। তার জন্য এই ধরনের খরচাগুলোকে আমরা বলে থাকি রেভিনিউ এক্সপেন্ডিচার। যেমন রেন্ট, একটা ভাড়া দেওয়া, কোনো কিছু ভাড়া দেওয়া, টেলিফোন চার্জ। আমার একটা কোম্পানিতে যদি একটা ফোন না থাকে তাহলে আমি পার্টির সঙ্গে ডিল করব কি করে? এইবারে এই ফোনটা আপনার বিজনেসে রাখতেই হবে, তাহলে তার জন্য যে খরচাটা আপনাকে বেয়ার করতে হবে সেটা কিন্তু হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। সো এক্সপেন্ডিচার আর 2 টাইপস, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড দেন রেভিনিউ এক্সপেন্ডিচার। নেক্সট, পারচেজ। হোয়াট ইজ পারচেজ? দ্য টোটাল অ্যামাউন্ট অফ গুডস পারচেজড বাই আ বিজনেস কনসার্ন ফর ক্যাশ অর অন ক্রেডিট ফর দ্য পারপাস অফ সেল অর ইউজ ইন বিজনেস ইজ নোন অ্যাজ পারচেজ। দ্যাট মিনস আমরা কোনো মালকে যখন কিনে থাকি বিজনেসে, সেই কিনি কি কারণে? একটা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে কিনে থাকি, অথবা সেটাকে ব্যবসাতে আমরা আমাদের অ্যাকাউন্টসে বিজনেসে আমরা সেটাকে ব্যবহার করার উদ্দেশ্য আমরা কিন্তু কিনে থাকি। এই দুটো পারপাসে আমরা কিন্তু কিনে থাকি, এবং সেটা আমি ক্যাশ মানে নগদে কিনতে পারি, অর অন ক্রেডিট, দ্যাট মিনস আমি সেটাকে বাকিতেও কিনতে পারি। তো যে কনসেপ্টেই আমি কিনি না কেন, নগদে কিনি বা বাকিতে কিনি, বিক্রির উদ্দেশ্যে কিনি বা বিজনেসে ব্যবহারের উদ্দেশ্যে কিনি, আলটিমেটলি যে কোনো জিনিস কেনা, বিজনেসের দিক থেকে দাঁড়িয়ে যে কোনো জিনিস কেনাকে আমরা বলে থাকি পারচেজ। নেক্সট, সেলস। সেলস কি না, ইট ইজ দ্য অ্যামাউন্ট রিয়েলাইজড ফ্রম দ্য সেল অফ গুডস অর সার্ভিস রেন্ডার্ড। অর্থাৎ কি না, কোনো মালকে বিক্রি করা বা কোনো পরিষেবাকে ভাড়ায় দেওয়া, এই সব কিছুকে আমরা সেলসের আওতাভুক্ত করে থাকি। সেলস মেবি ক্যাশ সেলস হতে পারে অ্যান্ড ক্রেডিট সেলস হতে পারে। তাহলে আমরা বিক্রিটাও বাকিতে বিক্রি করতে পারি, অথবা নগদেও আমরা কিন্তু বিক্রি করতে পারি। ক্লিয়ার হলো? তাহলে পারচেজ মানে ক্রয় করা, সেল মানে বিক্রি করা, এনি টাইপ অফ গুডস। নেক্সট, স্টক। ইটস আ ভ্যালুয়েবল পয়েন্ট ইন ইউর অ্যাকাউন্টস। স্টক কি না, দ্য গুডস অ্যাভেলেবল উইথ দ্য বিজনেস ফর সেল অন আ পার্টিকুলার ডেট টার্মড অ্যাজ স্টক। স্টক মানে কি, আমরা মজুত পণ্য। এই মজুত পণ্যটা কাকে বলা হয় না, ব্যবসাতে আপনি একটা নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময় পর্যন্ত যে পণ্যগুলো আপনার ব্যবসাতে ঘোরাফেরা করছে তারা প্রত্যেকেই হচ্ছে আপনার কাছে কিন্তু স্টক। ভালো করে খেয়াল করবেন, স্টকের জায়গাটা কি বলছে আর একবার। অর্থাৎ আপনার ব্যবসাতে আপনি মাল বিক্রি করেন, গোডাউনে কিছু মাল পড়ে আছে, যা যা পড়ে আছে আপনার সেগুলো সবগুলোই কিন্তু আপনার কাছে হচ্ছে স্টক। নেক্সট কি বলেছে, দ্য ভ্যালু অফ গুডস রিমেইন আনসোল্ড অ্যাট দ্য এন্ড অফ অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড
অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টিং পিরিয়ড, আমাদের যে অ্যাকাউন্টিং সাইকেল থাকে সেটা হচ্ছে 1 এপ্রিল টু 31 মার্চ এনি ইয়ার। তো এই যে 31 মার্চে দাঁড়িয়ে আনসোল্ড অ্যাট দ্য এন্ড অফ অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড, অর্থাৎ আমার যে অ্যাকাউন্টিং সাইকেল সেই অ্যাকাউন্টিং সাইকেলের এন্ডে দাঁড়িয়ে অর্থাৎ 31 মার্চে দাঁড়িয়ে আমার কাছে যে মালগুলো অবিকৃত অবস্থায় গোডাউনে পড়ে আছে, দ্যাট ইজ ইয়োর ক্লোজিং স্টক, সেইগুলোকে আমরা কিন্তু অ্যাকাউন্টসে ক্লোজিং স্টক হিসেবে ট্রিট করে থাকি। এবারে আপনি কি সেই স্টকগুলোকে তাহলে ফেলে দেবেন, যে আমার বছর শেষ হয়ে গেছে আমরা তাহলে সেই স্টকগুলোকে ফেলে দিই? কখনোই তো আমরা ফেলি না। আমরা কি করি, সেই স্টকগুলোকে পরের ফিনান্সিয়াল ইয়ারে শিফট করি। এই যখন আমরা পরের ফিনান্সিয়াল ইয়ার মানে নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে 1 এপ্রিলে আমরা যখন সেটাকে শিফট করছি, তখন সেই স্টকগুলোই কিন্তু আমরা ওপেনিং স্টক হিসেবে ট্রিট করে থাকি। দ্যাট মিন্স আপনার ধরে নিন এটা চলছে আমার সাইকেল 2024-25, তা এর আগের ফিনান্সিয়াল সাইকেল ছিল 2023-24, অর্থাৎ 2023-এর 1 এপ্রিল থেকে 2024-এর 31 মার্চ। এই 2024-এর 31 মার্চ পর্যন্ত যে মালগুলো আমার বিজনেসে বা অ্যাকাউন্টসে অবিকৃত অবস্থায় ছিল সেগুলো সবই হচ্ছে আমার কাছে ক্লোজিং স্টক, এবং সেই স্টকগুলো যখন 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে আসছে, যেটা 1 এপ্রিল 2024 থেকে 31 মার্চ 2025 পর্যন্ত চলবে, এই ফিনান্সিয়াল ইয়ারের 1 এপ্রিল 2024-এ সেইগুলোকেই আমরা কিন্তু ওপেনিং স্টক হিসেবে দেখাবো। এটাকে খুব ভালোভাবে খেয়াল করবেন, কারণ অ্যাকাউন্টসে এটার খুব প্রয়োজন। ঠিক আছে, তাহলে স্টককে আমরা ইঞ্জিনিয়ারলি দুভাগে দেখাই, একটা হচ্ছে ক্লোজিং স্টক আর একটা হচ্ছে ওপেনিং স্টক। বোঝাতে পারলাম? নেক্সট, ডেটার্স। আমি ডেটার সম্বন্ধে আগের ভিডিওতেও আমি যখন ট্যালি প্রাইমে আমি ক্লাস করিয়েছি সেক্ষেত্রে আমি ডেটার সম্বন্ধে বলে গেছি। আবারও আমি ডেটার সম্বন্ধে একটা ছোট্ট করে বলে দিই এখানে। ডেটার্স আর পারসন হু ওয়ে মানি টু দ্য বিজনেস ফর গুডস সোল্ড অন ক্রেডিট। ডেটার্স আর অলসো রেফার্ড টু অ্যাজ অ্যাকাউন্টস রিসিভেবলস। অর্থাৎ আপনার অ্যাকাউন্টসের দিক থেকে দাঁড়িয়ে আপনি যদি কাউকে মাল বিক্রি করেন বাকিতে, তাহলেই সে আপনার কাছে হচ্ছে কিন্তু ডেটার্স। অর্থাৎ আপনি হয়তো মিস্টার অমিত বোসকে আপনার কোম্পানি থেকে কিছু কম্পিউটার সেল করেছেন অন ক্রেডিট, দ্যাট মিন্স বাকিতে আপনি কিছু মাল বিক্রি করেছেন, তাহলে তার কাছ থেকে আপনার কোম্পানি টাকা পাবে। এই জন্য সেই পার্টি অ্যাকাউন্ট কিন্তু আপনার কাছে ডেটার্স হিসেবে ট্রিট হবে। এবং অলসো এই ডেটার্স অলসো রেফার টু অ্যাজ অ্যাকাউন্ট রিসিভেবল। কেন না, আমরা তার কাছ থেকে টাকা পাবো বলে এগুলো সবই হচ্ছে রিসিভেবল অ্যামাউন্টের আওতাভুক্ত হয়। এই হচ্ছে ডেটার্স। ডেটার্স মানে দেনদার বা দেনাদার, দেনাদার, অর্থাৎ আপনার কোম্পানি অ্যাকাউন্টসে যার কাছ থেকে আপনি টাকা পাবেন মাল বাকিতে বিক্রি করার জন্য। এইটুখানি খেয়াল রাখলেই হবে। নেক্সট, ক্রেডিটার্স কি না, ক্রেডিটার্স আর পার্সন হু হ্যাভ ক্লেম ফর মানি এগেনস্ট দ্য বিজনেস ফর গুডস সাপ্লাইড অন ক্রেডিট। অর্থাৎ আপনার বিজনেস পার্সপেক্টিভে আপনি যার কাছ থেকে বাকিতে মাল কিনেছেন সেই পার্টি অ্যাকাউন্ট হচ্ছে আপনার কাছে ক্রেডিটার্স। কেন না, ক্রেডিটার্স আর অলসো রেফার টু অ্যাজ অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট। অর্থাৎ সেই ব্যক্তি কিন্তু আপনার কাছ থেকে টাকা পাবে, আপনার কাছ থেকে মানে আপনার কোম্পানির কাছ থেকে কিন্তু টাকা পাবে। কেন না, আপনি তার কাছ থেকে বাকিতে মাল ক্রয় করেছেন, পারচেজ করেছেন। এই জন্য সেই পার্টি অ্যাকাউন্টটা হচ্ছে আপনার কাছে ক্রেডিটার্স, মানে পাওনাদার। ক্লিয়ার হলো তাহলে ডেটার্স এবং ক্রেডিটার্স কনসেপ্টটা। নেক্সট, ড্রয়িংস। ড্রয়িংস কি, এটাও একটা ভাইটাল পার্ট। ড্রয়িংস আর উইথড্রল অফ গুডস ফ্রম দ্য বিজনেস বাই দ্য প্রোপাইটার্স ফর পার্সোনাল ইউজ, নট বিজনেস পারপাস। ড্রয়িংস মানে উত্তোলন। এবার উত্তোলন ব্যাপারটা কিরকম হয় না, উইথড্রলস অফ গুডস, এখানটায় এই উইথড্রল অফ গুডস অর মানিও হতে পারে। তো আপনি যখন কোনো আপনি মানে আপনি বিজনেস ওনার, আপনি যখন আপনার কোম্পানি থেকে কিছু টাকা তুললেন বা কিছু অ্যাসেটস তুললেন বা কিছু পণ্য আপনি বিজনেস থেকে তুলে নিলেন আপনার ব্যক্তিগত পারপাসে, অবশ্যই আপনার ব্যক্তিগত প্রয়োজনে আপনি বিজনেস থেকে কিছু টাকা পয়সা নিয়েছেন বা আপনি বিজনেস থেকে একটা কম্পিউটার নিয়ে আপনি নিজে ব্যবহার করছেন। এবারে তাহলে দেখুন বিজনেস পার্সপেক্টিভে দাঁড়িয়ে চিন্তাভাবনাটা কী হবে না, বিজনেস পার্সপেক্টিভে দাঁড়িয়ে আপনার বিজনেস আপনাকে কিছু টাকা বা কিছু গুডস আপনাকে প্রদান করেছে। এবারে যেহেতু আপনি ব্যবসার মালিক, তাহলে ব্যবসা থেকে যখন ব্যবসার মালিক কোনো কিছুকে টাকা বা কোনো পণ্য যখন তুলে নিয়ে যায় ব্যক্তিগত প্রয়োজনে, তখন সেই ধরনের টপিককে ড্রয়িংস বলা হয়। ঠিক আছে, তো এই জন্য
আমরা এই ড্রয়িংস ব্যাপারটাকে কিভাবে ট্রিট করি অ্যাকাউন্টসে বলুন তো? না, সাপোজ ধরে নিন আপনার ব্যবসাতে আপনি 1,00,000 টাকা বিনিয়োগ করেছেন, আপনি বিজনেস ওনার, ব্যবসাতে ক্যাপিটাল হিসেবে 1,00,000 টাকা দিয়েছেন। 2 মাস পর আপনি সেখান থেকে 10,000 টাকা আপনার ব্যক্তিগত প্রয়োজনে বা আপনি হয়তো সাপোজ ধরে নিন আপনার ওয়াইফের, যদি আপনার ওয়াইফ থেকে থাকে, আপনার ওয়াইফের হচ্ছে কোনো একটা অর্নামেন্টস পারচেজ করে দেবেন বলে আপনি ব্যক্তিগত প্রয়োজনে 20,000 টাকা আপনি অ্যাকাউন্টস থেকে তুলে নিয়েছেন। তখন কিন্তু এই অ্যামাউন্টটা বিজনেস হেডে ড্রয়িংস আকারে দেখাতে হবে, কারণ আপনি 1,00,000 টাকা দিয়েছিলেন, তার থেকে 20,000 টাকা আপনি নিজের প্রয়োজনে তুলে নিয়েছেন। দ্যাট মিন্স বিজনেসে এখন আপনার ক্যাপিটাল হিসেবে রান করছে কিন্তু 80,000 টাকা। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এই হচ্ছে আমাদের বেসিক টার্মস ইউজড ইন অ্যাকাউন্টিংয়ের কিছু ডিটেলস। এবারে আমরা আসবো যেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যে আমরা যখন রেকর্ডিং করি বা কোনো রকম অ্যাকাউন্টসকে রেকর্ড করি আর কি, সেই রেকর্ডটা কোথায় করতাম আমরা? না, জার্নালে। তা সেই রেকর্ড করার প্রসিডিউরটাকে কি বলা হয় সেটাকে আমরা এখানে বলছি। না, ট্রানজাকশনস আর রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস ইউজিং ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম মানে বাংলায় আমরা যাকে বলে থাকি দুই তরফা দাখিলা পদ্ধতি, where every debit have corresponding credits, যেখানে ডেবিট টপিকের সঙ্গে প্যারালালি ক্রেডিট টপিকও কিন্তু থাকবে। বিজনেসে দুই ধরনের আমরা অ্যাকাউন্টস মেনটেন করে থাকি, একটা হচ্ছে ডাবল এন্ট্রি প্রিন্সিপাল আর একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি প্রিন্সিপাল। ডাবল এন্ট্রি প্রিন্সিপাল মানে হচ্ছে যাকে আমরা বলি দুই তরফা দাখিলা পদ্ধতি, এবং সিঙ্গেল এন্ট্রি প্রিন্সিপাল মানে হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। আমরা যখন ট্যালি প্রাইমে এই জার্নাল এন্ট্রি করব, সেখানে আমি আপনাদেরকে দুই টপিকের ওপরেই কিন্তু আমি জার্নাল এন্ট্রি করে দেখাবো যে কীভাবে ডাবল এন্ট্রি সিস্টেমে আমরা অ্যাকাউন্টস মেনটেন করি এবং কীভাবে সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে অ্যাকাউন্টস মেনটেন করি। তো ফর রেকর্ডিং ট্রানজাকশনস রিলেভেন্ট ডেটা আর কল্ড ফ্রম সোর্স ডকুমেন্টস। এই যে রেকর্ডিং ট্রানজাকশন, আমরা ট্রানজাকশনগুলোকে যে রেকর্ড করবো, আমরা খাতায় যে লিপিবদ্ধ করব, তার জন্য ডেটাগুলো পাবো কোথা থেকে? আর কল্ড ফ্রম সোর্স ডকুমেন্টস লাইক ইনভয়েস, ভাউচার্স, রিসিপ্ট, কাউন্টার ফলস এটসেট্রা। অর্থাৎ এখান থেকেই আমরা কিন্তু এই যাবতীয় প্রকৃত আমাদের যখন অ্যাকাউন্টসে খাতায় যখন আমরা প্রথম লিপিবদ্ধ করি, তার যে হার্ড কপিটা পাই কোথা থেকে? সাপোজ ধরে নিন আপনি কাউকে কোনো মাল বিক্রি করেছেন, তা যখন বাকিতে বিক্রি করেছেন বা নগদে বিক্রি করেছেন, তখন তো আপনি তার একটা বিল দিয়েছেন তাকে, এবং তার একটা পার্ট আপনার কাছেও আছে। তাহলে সেই পার্টটা দেখেই কিন্তু আপনার অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টসে তার রেকর্ডগুলো, তার এন্ট্রিগুলোকে রেকর্ড করবে। এই জন্য বলছে যে এই রেকর্ডিং ট্রানজাকশনস রিলেভেন্ট ডেটা আমরা পাবো এই যাবতীয় ভাউচার, ইনভয়েস হতে পারে, যে কোনো ভাউচার হতে পারে, যে কোনো রিসিপ্ট কপি হতে পারে, কাউন্টার ফয়েল হতে পারে। কাউন্টার ফয়েল মানে হচ্ছে কাউন্টার পার্ট, একটা বিলের দুটো পার্ট থাকে। আপনারা দেখেছেন চাঁদাপত্র দিতে গেলে দুর্গা পুজোর সময়, কালী পুজোর সময় একটা পার্ট দিয়ে দেন আর একটা পার্ট নিজেদের কাছে থাকে, সেইটা থেকে আপনারা হিসেব করেন মোট কত টাকা চাঁদা হয়েছে, দ্যাট ইজ কাউন্টার ফয়েলস। তো এই ধরনের যে টপিকগুলো আমরা এইখান থেকে এই রিপোর্টগুলোকে আমরা পেয়ে থাকি। আলটিমেটলি ব্যাপারটা কি? তাহলে রেকর্ডিং অফ ট্রানজাকশনের কনসেপ্টটা কি? না, যখন আমরা খাতায় এই অ্যাকাউন্টসগুলোকে লিপিবদ্ধ করি, সেই লিপিবদ্ধ করার ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি অবলম্বন করে থাকি। একটা হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি সিস্টেম, আর একটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি বা সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। এবং এর জন্য যে কোনো পদ্ধতি আমরা অবলম্বন করে যখন ঘটনাগুলোকে রেকর্ড করি জার্নাল বুকে, সেই ঘটনাগুলো রেকর্ড করার জন্য যে আমরা ডেটাগুলো পাবো, সেগুলো কোথা থেকে পাবো? না, বিভিন্ন ধরনের বিল, ভাউচার, রিসিপ্ট ফয়েল, কাউন্টার ফয়েল, এইসব জায়গা থেকে আমরা কিন্তু এই টপিকগুলোকে পেয়ে যাব। দ্য রুলস ফর রেকর্ডিং ট্রানজাকশনস আর ডেসক্রাইব টু দ্য নেক্সট স্লাইড। এই ট্রানজাকশন রেকর্ড করার যে পদ্ধতিগত ব্যাপার, এগুলো আমরা পরবর্তী স্লাইডে অবশ্যই করে পরবর্তী ভিডিওতে আমরা এই টপিকগুলোকে নিয়ে আবার আসব। ততক্ষণ আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, এবং আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিউয়ারদেরকে আরও একবার ধন্যবাদ। আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওগুলোকে দেখছেন। অবশ্যই করে দেখুন, আশা করছি আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার। ধন্যবাদ।